আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $115 বেশি হয়েছে। সর্বশেষ তথ্য দেখা গেছে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে $115.50, যা আগের তুলনায় প্রায় 2.9% বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রের WTI ক্রুড অয়েলের দামও বেড়েছে। প্রতি ব্যারেল WTI ক্রুড অয়েলের দাম ছাড়িয়েছে $101। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরুর আগে তেলের দাম ছিল প্রায় $72। এরপর থেকে ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকে। গত 19 মার্চ তেলের দাম সর্বোচ্চ $118 পৌঁছায়। এরপর কিছুটা কমে গেলেও শুক্রবার পর্যন্ত তা $112 কিছু উপরে অবস্থান করছিল, যা যুদ্ধপূর্ব সময়ের তুলনায় অনেক বেশি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলে তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। জ্বালানি তেল সংকটের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন ব্যয় বাড়ছে। গ্রাম থেকে শহরে আসতে পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে তরি, তরকারি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ছে। প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। খুলনার কয়েকটি ঈদ বাজারে ঈদ পরবর্তী সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে দেখা যাচ্ছে মিশ্র প্রবণতা। কোথাও দাম কমেছে, কোথাও স্থির রয়েছে, আবার কিছু পণ্যে বেড়েছে দাম। বিশেষ করে মুরগির বাজারে অস্থিরতা থাকলেও গরু ও খাসির মাংস আগের দামেই স্থির রয়েছে। শহরের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতিদিন কাঁচা তরকারি পৌঁছায় বাজারগুলোতে, কিন্তু ডিজেল সহজ প্রাপ্তি না হওয়ায় 1-2 দিন পরপর ট্রিপ আসছে প্রান্তিক কৃষকদের থেকে শহরের বাজারে। ফলে মাঠে পর্যাপ্ত তরকারি থাকলেও বাজারে সরবরাহ কমছে। ক্যারিং কস্টের জন্য অনেক দ্রব্যমূল্য কম বেশি বাড়বে, এটা ধরে নিতে হবে আর কি। শুনছি যে সামনে আরো কমবে, এখন তো কমে নাই। এখন তেলের সংকট দেখা যায়, তাহলে দেশে আরো মনে করেন ক্রাইসিস বেশি হবে। অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন জ্বালানি তেলের সংকটে গাড়ি নিয়মিত আসতে না পারায় পরিবহন ব্যয়ও বেড়েছে। ফলে বাধ্য হয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে পণ্য। ব্যাপারীরা অজুহাত দেখাচ্ছে যে গাড়ির সংকট, গাড়ি পাচ্ছি না, ইজি বাইকে বেশি পয়সা দিয়ে আনতে হচ্ছে, যার কারণে দাম বেশি। তেলের আরো সংকট বাড়ে, তাহলে মুরগির দাম আরো একটু বাড়ে। পার কেজি প্রতি আবার 10 টাকা 20 টাকা বাড়তে পারে এই তেলের জন্য। জ্বালানি তেলের দাম না বাড়লেও সরবরাহ সংকটের অজুহাতে পণ্য পরিবহনকারীরা ভাড়া বাড়িয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ ক্রেতা ভোক্তাদের। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন। আমদানি রপ্তানি বা বৈদেশিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে 10 বছরে $6,830 কোটি সম পরিমাণ অর্থ পাচার হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8.5 লাখ কোটি টাকা, যা বাংলাদেশের জাতীয় বাজেটের চেয়েও বেশি। প্রতি বছর গড়ে পাচার হয়েছে $683 কোটি বেশি। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদন অনুসারে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার হওয়া 10টি দেশের একটি হলো বাংলাদেশ। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। সাধারণত আমদানির ক্ষেত্রে পণ্যের মূল্য বেশি দেখানোকে বলা হয় ওভার ইনভয়েসিং এবং রপ্তানির ক্ষেত্রে মূল্য কম দেখানোকে বলা হয় আন্ডার ইনভয়েসিং। বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিশ্বজুড়ে অর্থ পাচারে এটি একটি জনপ্রিয় মাধ্যম। এই বাণিজ্যের আড়ালে কর ফাঁকি, অবৈধ অর্থ প্রবাহ, দুর্নীতি এবং অর্থ পাচারের মতো বিষয়গুলো নিয়ে কাজ করে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI। সম্প্রতি সংস্থাটি যে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে 2013 থেকে 2022 সাল পর্যন্ত সময়ের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে মিস ট্রেড ইনভয়েসিং বা পণ্যের মূল্য ভুলভাবে ঘোষণার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় $6,830 কোটি বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা 8,33,000 কোটি টাকা। GFIর বিশ্লেষণ, এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শীর্ষ 10টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের এই অবৈধ অর্থ প্রবাহের বড় একটি অংশ উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যের সময় ঘটেছে। মোট ঘাটতির মধ্যে প্রায় $33 বিলিয়ন বা $3,300 কোটি কারসাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে।
পুরো এশিয়া অঞ্চলের চিত্র তুলে ধরে জিএফআই বলছে শুধু 2022 সালেই এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে বাণিজ্যের আড়ালে প্রায় $169 বিলিয়ন পাচার হয়েছে। এই সময়ে ভারত থেকে বাণিজ্যের আড়ালে প্রায় $1.06 ট্রিলিয়ন পাচার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শ্রীলঙ্কায় উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে প্রায় $24 বিলিয়ন ঘাটতি দেখা গেছে। চীন, থাইল্যান্ড, ভারতের মতো বড় বড় অর্থনীতিগুলো এই তালিকায় শীর্ষে থাকলেও ছোট বড় প্রায় সব দেশেই এ ধরনের অনিয়ম বিদ্যমান। প্রতিবেদনটিতে সতর্ক করে বলা হয়েছে, গত 1 দশকে দক্ষিণ এশিয়ায় মিথ্যা তথ্য দিয়ে অর্থ পাচারের এই প্রবণতা কমার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 3 মাসে আগের যে কোনো সময়ের তুলনায় রাজস্ব আয় লক্ষ্যমাত্রায় পৌঁছানোই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জাতীয় রাজস্ব বোর্ডে রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের মতবিনিময় সভা শেষে তিনি একথা জানান। তিনি বলেন, পতিত সরকার সর্বদা রাজস্ব আয়কে গোজামিল হিসেবে দেখিয়েছে, বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই। গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে কর জিডিপি হারকে তলানিতে রেখে গেছে, ফলে দারিদ্রতা বেড়েছে। এ থেকে উত্তরণে সামাজিক সুরক্ষার আওতা বাড়িয়েছে সরকার, আর এসব কর্মসূচি বাস্তবায়ন করে করের হার না বাড়িয়ে কর জিডিপি অনুপাত বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। বিনিয়োগ করা সম্ভব যদি আমরা মোট জিডিপির তুলনায় করের অনুপাত বাড়াতে পারি। চতুর্থ প্রান্তিকে যে কোনো সময়ের তুলনায় আমরা বেশি পরিমাণ লক্ষ্যমাত্রা অর্জন করব। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক 414 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,190 পয়েন্টে কমেছে। হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 176 পয়েন্ট কমে অবস্থান করছে 19,064 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 61 পয়েন্ট কমে অবস্থান করছে 3,801 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,168 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 42 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 241 পয়েন্ট কমে অবস্থান করছে 77,378 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট কম বেড়ে অবস্থান করছে 1,367 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা বিরতির পর সহকর্মী সাদাত হাবিবি সেতু জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলবেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিমের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।